আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? টেনশন লাগতেছে? টেনশনের কিছু নাই, আল্লাহ ভরসা। এই কয়েকদিন প্রচুর চাপ মুক্ত থাকতে হবে। মুচকে মুচকে হাসতে হবে। 29 তারিখকে মনে করতে হবে যে আগামী 29 তারিখ হলো ঈদ, ইনশাল্লাহ। এখনো যারা পরীক্ষায়, যেমন গতকালকে কনফিডেন্সে যে প্রশ্ন দেখলাম, মারাত্মক কঠিন হয়েছে। ওই প্রশ্নে যদি কেউ মানে 85-90 পায়, তাও ভালো নম্বর, অনেক ভালো নম্বর। খেলা দেখবো, খেলা দেখবো। খেলা দেখার আগেই ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। প্লেয়ারিটি দুটো নিয়ে প্যারা নাই, প্যারা নিয়েন না। রিটেন এখন ভাইবেন না, এখন প্রিলি ভাবেন। তাহলে রিটেনটা খুব রিল্যাক্স হবে। যদি রিটেন প্রিলিটা ভালো হয়, তাহলে নেক্সট রিটেনটাও ভালো হবে। কারণ মনে হবে যেন যে আমরা অনেক আগায় গেছি। এটা না হলে আমরা একটা রিটেন তো আছে সামনে, চাপ কমে যাবে। অনেক বেশি টেনশন লাগতেছে। ভালো ভালো, টেনশন থাকা ভালো, তবে এটা ভালো পরীক্ষার একটা নিদর্শন, ভালো পরীক্ষার্থী নিদর্শন যে পারে না, ওর টেনশন নাই। ওকে, নেক্সটে আসেন। আমরা দেখি জিওগ্রাফির কিছু কিছু টপিক, যেমন একটা ছিল জিপিএস আর একটা জিআইএস। জিপিএস মানে গ্লোবাল পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম। আর জিওগ্রাফিক্যাল, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, এইটা বেসিক্যালি আপনার অবস্থান বোঝাবে। অবস্থান বোঝাবে, দূরত্ব বোঝাবে, আপনার অক্ষাংশ দেখাবে, তারপরে হলো দ্রাঘিমাংশ দেখাবে। অর্থাৎ আপনার অবস্থান জানার জন্য জিপিএস ব্যবহার করা হবে। আর এখানে জাস্ট তথ্য সংরক্ষণ, তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের ক্ষেত্রে, বিশ্লেষণের ক্ষেত্রে হলো জিআইএস। জিআইএস হলো ইনফরমেশন নিয়ে, আর জিপিএস হলো অবস্থান নিয়ে। আর এই দুইটা বিষয়ের পার্থক্য বুঝতে পারলেই হবে ইনশাল্লাহ। টেনশন হচ্ছে খুব, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আজকের পরীক্ষা দিয়ে, আজকে 9টায় 9:30 পরীক্ষা আছে আজকে একটা। আর আমি আপনাদের কালকে পরশু, অর্থাৎ এই কয়েকদিন আপনাদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল ভূগোল সুশাসনের পরীক্ষা নেব, এবং আমি নোটিশ করব ইনশাল্লাহ। মঙ্গলবার একটা হবে আর বুধবার একটা হবে, দুইটা পরীক্ষা নেব ইনশাল্লাহ। মঙ্গলবার আর বুধবার 9:30, 9:30 নেব, এবং এই পরীক্ষাটা হবে 70 নম্বরের। 70 নম্বরের দুইটা পরীক্ষা নেব। আজকে তো হলো ভূগোলের উপরে পরীক্ষা, আর হলো আহ, আজকে হলো ভূগোলের উপরে, আর হলো জনসংখ্যা কৃষির উপরে পরীক্ষা, 9টা এবং 9:30। আর মঙ্গলবার আগামীকাল 9:30 নেবো 70 নম্বরের একটা, বুধবার 9:30 নেবো আরেকটা 70 নম্বরের। এই পরীক্ষা দিয়ে দেখবেন ভাল লাগবে, ইনশাল্লাহ ভাল লাগবে। পরীক্ষা দিয়ে না, পরীক্ষা দিলে, পরীক্ষা দিলে ভালো লাগবে। আর মডেল টেস্ট যারা দেন 80, 85, 90 পাইলে একেবারেই ভেঙে পড়বেন না। কালকে যে কনফিডেন্সের কোশ্চেন হয়েছে, এই কোশ্চেনে 80 পাইলেও অনেক ভালো নম্বর। 80 তো অনেক ভালো নম্বর। যদি কেউ এটা 80 এক্সিড করেন বা 90 পান, খুব ভালো পরীক্ষার্থী আপনি, খুবই ভালো পরীক্ষার্থী। তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ, তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ, এই জন্য জনসংখ্যা বিশ্লেষণ গবেষণায় জিআইএস লাগে। অদিতি মডেল টেস্টটা কঠিন, বললাম না, কোচিং এর মডেল টেস্টে 85, 90, 85, 95 খুব ভালো নম্বর, খুব ভালো নম্বর।
হ্যাঁ, পপুলেশনের উপরে আজকে এক্সাম। আজকে এক্সাম হলো ভূগোলের প্রথম যে 3টি অধ্যায়, ভূগোলের 3টি অধ্যায় যে প্রথম, এই 3টি অধ্যায়ের উপরে 9টায়। আর জনসংখ্যা এবং কৃষি এই দুইটির উপরে, এই দুইটি অধ্যায় বাংলাদেশের, এটার উপরে একটু পরীক্ষা হলো 9:30টায় আজকে। আর আগামীকাল 9:30 পুরো সিলেবাস, 9:30 পুরো সিলেবাস মঙ্গলবার, আর বুধবারও পুরো সিলেবাস মঙ্গলবার। এটার জন্য আপনি কি পড়লেন না পড়লেন বিষয় না, জাস্ট পরীক্ষায় অ্যাটেন্ড করে দেখলেন। আর খাতা পড়েন, কিন্তু এই কয়েকদিন খাতা পড়বেন। এখন খাতায় আপনি যা লিখছেন বা ক্লাস করছেন সেই খাতা পড়বেন। এটা সব সাবজেক্টের জন্যই খাতা গুরুত্বপূর্ণ। যেখানেই পড়ছেন, যা পড়ছেন। নিশাত জাহান বলছেন 80, 90, 100 এমনি পাচ্ছি ভাইয়া, কিচ্ছু মনে থাকে না। কিচ্ছু তো মনে থাকবেই না, কিন্তু পরীক্ষার সময় মনে থাকবে ইনশাল্লাহ। ওকে, কালো কালিটা দাও তো, কালো কালি। পরীক্ষা দিবেন, পড়তে না পারলেও এই 4টা পরীক্ষা যাবে নেব, পরীক্ষাগুলো দিয়ে। আর মেক এমসিকিউ ওরা মনে হয় 200 নম্বরে 2টা মডেল টেস্ট নেবে, ওটার কোশ্চেন আমি করব। সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়গুলির কোশ্চেন আমি করব। ওকে, দেখেন জিপিএস জিআইএস ছাড়া ভূগোলে আমি আজকে 30 মিনিট ক্লাস নেবো, অলরেডি 10 মিনিট কিন্তু চলে গেছে। আন্নিগতি বার্ষিকগতি পড়ানো হয়েছিল, জোয়ার ভাটা। আপনার এইটা মনে রেখে, এটা একটু ভুল হয়, চন্দ্রগ্রহণ আর হলো সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণের মধ্যে চাঁদ মাঝখানে থাকে, চাঁদ থাকে মাঝখানে। আর সূর্যগ্রহণে এখানে পৃথিবী, আর এখানে হলো সূর্য। সূর্য এবং পৃথিবীর মাঝে থাকে চাঁদ চন্দ্রগ্রহণে, সরি সূর্যগ্রহণে। আর চন্দ্রগ্রহণে সূর্য এবং চাঁদের মাঝে, এখানে চাঁদ, এর মাঝে পৃথিবী থাকে, পৃথিবী থাকে মাঝখানে, চাঁদ থাকে এখানে, পৃথিবীটা মাঝখানে হলো সূর্যগ্রহণে। আর সরি, চন্দ্রগ্রহণে পৃথিবী মাঝে, সূর্যগ্রহণে চাঁদ মাঝে। অর্থাৎ সূর্যের সময় মাঝখানে থাকবে চাঁদ, আর চন্দ্রগ্রহণের সময় মাঝখানে থাকবে পৃথিবী। ভূত্বকের বিষয়ে যে বক্সগুলো দেয়া আছে, ভূত্বকের বক্স, সমুদ্র কত কত কিলোমিটার, শতকরা কত, হিমবাহ কত, এই পার্সেন্ট থেকে পরীক্ষায় আসে। ভূত্বকের উপাদানগুলো কি কি, সবচেয়ে বেশি অক্সিজেন, এই পার্সেন্ট কিন্তু পরীক্ষায় থাকে। তারপরে সিলিকন 27%, অক্সিজেন 46%। শিলা এবং খনিজ পরপর 2বার আসছে, 40 এবং 41-এ। খনিজ খনিজ আর শিলার মধ্যে পার্থক্য আছে। খনিজ হলো অজৈব পদার্থ, এটা একটা অজৈব পদার্থ। আর খনিজ বেসিক্যালি হলো যে প্রাকৃতিক উপায়ে একত্রিত হয়, মৌলিক পদার্থ মিলে, খনিজ হয়। আর শিলা হলো অনেকগুলো খনিজ মিলে একটা শিলা হয়, এক বা একাধিক খনিজের মিশ্রণ, এটা হলো শিলা। ও হলো মৌলিক পদার্থ মিলে হয় খনিজ, অজৈব পদার্থ। আর শিলা হলো অসমসত্ব পদার্থ, অসমসত্ব পদার্থ, এটা হলো খনিজ। শিলা হলো 3 প্রকার। শিলা শিলা হলো এক বা একাধিক খনিজের মিশ্রণ, অসমসত্ব পদার্থ। আর খনিজ হলো 3 প্রকার, এক হলো আগ্নেয় শিলা, আর একটা হলো পাললিক শিলা, আর একটা হলো রূপান্তরিত শিলা।
আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। এই পলি সঞ্চরণের ফলে পাললিক শিলা হয়। পলি সঞ্চরণ বা পলি সঞ্চিত হয়ে পাললিক শিলা হয়। পাললিক শিলা যত পাথর দেখেন, চুনা পাথর, বেলে পাথর, কাদা, এই কাদা কিন্তু পাললিক শিলা। পাথর যত আছে সব কিন্তু পাললিক শিলা। পাললিক শিলা, পাথর, কাদা এবং কয়লা, কয়লা কিন্তু পাললিক শিলা। এটা পরীক্ষা আসছিল। যত পাথর বলবে, যেমন কঠিন পাথর, কাদা পাথর, বেলে পাথর, চুনা পাথর, এরপরে শেল, পাললিক শিলা হলো শেল, ক্যাওলিন, এগুলো হলো পাললিক শিলা। পলি সঞ্চারণ বা সঞ্চিত হয়ে তৈরি হয়। কাদা, যত পাথর আছে, কয়লা, শেল, ক্যাওলিন, এগুলো সব পাললিক শিলা। আর আগ্নেয় শিলা হলো যে অগ্নুৎপাতের ফলে হয়। অগ্নুৎপাত, অগ্নুৎপাতের লাভা শীতল ও নরম হয়ে, শীতল ও কঠিন হয়, শীতল ও কঠিন হয়ে তৈরি হয়, শীতল ও কঠিন হয়ে তৈরি হয়। এখন আগ্নেয় শিলা যেগুলো, এগুলো একটু নামগুলো কঠিন, তবে একটা বিষয় আছে, আগে রূপান্তরিত শিলাটা দেখে আসি। অর্থাৎ রূপান্তরিত শিলা হলো, রূপান্তরিত শিলা হলো যে এই দুইটা শিলা প্রচন্ড তাপ, চাপ, উত্তাপে, অর্থাৎ এই দুইটা শিলা, এই দুটি রূপান্তরিত হয়ে যেতে হয়। অর্থাৎ আগ্নেয় পাললিক শিলা রূপান্তরিত হয়, রূপান্তরিত শিলা হয়। আগ্নেয় পাললিক শিলা রূপান্তরিত হয়, রূপান্তরিত শিলা হয়। এখন এই রূপান্তরিত শিলার যদি উদাহরণ দেখেন, এটা হলো আপনার ভূমিকম্প, অগ্নুৎপাতের ফলে বিভিন্ন ভাবে এই রূপান্তরটা হয়ে থাকে। তো রূপান্তরিত শিলা কি, এখানে জাস্ট জানতে হয় যে কোন জায়গা থেকে কি হয়। যেমন চুনা পাথর থেকে মার্বেল হয়, চুনা পাথর রূপান্তরিত হয়, মার্বেল হয়। চুনা পাথর হলো পাললিক শিলা, মার্বেল হলো রূপান্তরিত শিলা। তারপরে আছে কি বেলে পাথর, এই বেলে পাথর এটা হলো পাললিক শিলা। আর রূপান্তরিত হয়ে হয় কোয়ার্টজাইট, কোয়ার্টজাইট দেখা যায় এর পাশে, দেখা যায় না তো, এটা পরিবর্তন হয় কোয়ার্টজাইট, কোয়ার্টজাইট। আবার দেখেন রূপান্তরিত শিলা, এখানে আছে গ্রানাইট, এই গ্রানাইট, এই গ্রানাইট কিন্তু একটা আগ্নেয় শিলা। গ্রানাইট হলো আগ্নেয় শিলা। আর এই গ্রানাইট পরিবর্তন হয় নিস হয়, এরা পরিবর্তন হয় নিস, NiCe, নিস, নিস হয়, গ্রানাইট পরিবর্তন হয়। এরপরে দেখেন কয়লা রূপান্তরিত হয় গ্রাফাইট, কয়লা এটা হয় গ্রাফাইট। দেখেন গ্রাফাইট কিন্তু রূপান্তরিত শিলা, আর গ্রানাইট হলো আগ্নেয় শিলা। কয়লা হলো পাললিক শিলা, আর কয়লা পরিবর্তন হয়েছে গ্রাফাইট। ঠিক তেমনি শেল রূপান্তরিত হয়, শেল, এই যে শেল হলো এই জায়গায় পাললিক শিলা, শেল রূপান্তরিত হয়ে এখানে হবে স্লেট। তার মানে শেল হলো রূপান্তরিত পাললিক শিলা, আর স্লেট হলো রূপান্তরিত শিলা। এরকমের আগ্নেয় শিলা সাধারণত, এটা মনে রাখবেন যে কোয়ার্টজাইট আর গ্রাফাইট, এই কোয়ার্টজাইট, কোয়ার্টজাইট আর হলো গ্রাফাইট, এই দুইটা ইট ছাড়া যত ইট আছে সবই আগ্নেয় শিলা। যেমন আছে গ্রানাইট, তারপর দেখেন ডিমোরাইট, আছে রায়োলাইট, এন্ডিসাইট, ডলোরাইট। এই ডলোরাইট, এন্ডিসাইট, গ্রাফাইট, ডলোরাইট, এন্ডিসাইট, গ্রানাইট। অর্থাৎ কোয়ার্টজাইট এবং হলো গ্রাফাইট, এই দুইটা ছাড়া যত আইট দেখবেন, ওই রকমের ইট থাকবেন লাস্টে, সবগুলো আগ্নেয় শিলা। এরপরে আগ্নেয় শিলা এছাড়াও আছে ব্যাসল্ট। ব্যাসল্ট একটু কঠিন নামগুলো, কঠিন নামগুলো যেগুলো সেগুলো মনে রাখবেন, আগ্নেয় শিলা, ব্যাসল্ট। তারপরে আছে আপনার ব্যাথোলিথ, ডাই, ডাই, আগ্নেয় শিলা।
যেটা মনে রাখবেন যে পাললিক শিলাটা আগে পড়বেন, এটা পলি সঞ্চরণের ফলে হয়, পলি সঞ্চিত হয়ে হয়, এবং এই পলি সঞ্চিত হয়ে হয় পাললিক শিলা, এবং এর মধ্যে আছে কাদা, পাথর, কয়লা, শেল, ক্যাওলিন। এই পাললিক শিলা রূপান্তরিত হয়ে হয় রূপান্তরিত শিলা, রূপান্তর হয়। যেমন চুনা পাথর থেকে হয়েছে মার্বেল, চুনা পাথর পাললিক শিলা, বেলে পাথর মার্বেল এই পাললিক শিলা, কোয়ার্টজাইট, গ্রানাইট থেকে নিস, আর হলো কয়লা থেকে গ্রাফাইট, শেল থেকে সেলেট। আর এই কোয়ার্টজাইটের ইট এবং গ্রাফাইটের ইট ছাড়া বাকি সব ইট যা আছে সবগুলো আগ্নেয় শিলা দাগাবেন। একটু কঠিন নাম দেখলে আগ্নেয় শিলা দাগায় আসবেন। পাললিক আর রূপান্তরিত করলেই বাকিটা আপনি পেরে যাবেন ইনশাল্লাহ। আর এগুলো সবসময় এই কয়েকটা নাম থেকেই আসে, যে কয়বার আসছে এর ভিতর থেকেই আসছে। এরপরে মনে রাখবেন আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি কিন্তু তিন প্রকার। আগ্নেয়গিরি তিন প্রকার। এই আগ্নেয়গিরি একটা হলো আগ্নেয়গিরি তিন প্রকার। একটা হলো সক্রিয় আগ্নেয়গিরি, আর একটা হলো সুপ্ত, আর একটা হলো মৃতপ্রায়। মৃতপ্রায় মৃতপ্রায়টা হলো, মৃতপ্রায় হলো যে অগ্ন্যুৎপাত বন্ধ, অগ্ন্যুৎপাত বন্ধ প্লাস সম্ভাবনাও নাই। অগ্ন্যুৎপাত, অগ্ন্যুৎপাতের সম্ভাবনা নেই, বন্ধ প্লাস অগ্ন্যুৎপাতের সম্ভাবনা নাই, অগ্ন্যুৎপাতের সম্ভাবনা নাই, এটাই মৃতপ্রায়। আর সুপ্ত আগ্নেয়গিরি হলো, সুপ্ত আগ্নেয়গিরি হলো যেটা অগ্ন্যুৎপাত হচ্ছে না তবে সম্ভাবনা আছে, অগ্ন্যুৎপাত নাই তবে সম্ভাবনা আছে, তবে সম্ভাবনা আছে। আর সক্রিয় যেটা অনবরত, যেটা অগ্ন্যুৎপাত হচ্ছে, অনবরত যারা যেসব অগ্ন্যুৎপাত এখনো বন্ধ হয়নি, অগ্ন্যুৎপাত বন্ধ হয়নি, অগ্ন্যুৎপাত সময় সময় হচ্ছে এবং বন্ধ হয়নি, অগ্ন্যুৎপাত বন্ধ হয়নি। সুপ্তটা শুধুমাত্র সম্ভাবনা আছে এটা, যেমন ফুজিয়ামা পর্বত, ফুজিয়ামা পর্বত এটা একটা আগ্নেয় পর্বত, সুপ্ত আগ্নেয় পর্বত। এই ফুজিয়ামা পর্বত এটা হলো জাপানে, এটা সুপ্ত আগ্নেয়গিরি। আবার মৃতপ্রায় আগ্নেয়গিরি যেমন ইরানের কোহি সুলতান, কোহ-ই সুলতান, সুলতান এটা হলো ইরান, এটা মৃতপ্রায় আগ্নেয়গিরি। আর আরেকটা আছে সক্রিয় আগ্নেয়গিরি, যেমন ভিসুভিয়াস ইতালি, ভিসুভিয়াস ইতালি, ভিসুভিয়াস আগ্নেয়গিরি হলো ইতালিতে। তারপরে হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরি, হাওয়াই দ্বীপ। তো একটা সক্রিয় আগ্নেয়গিরি, আর একটা সুপ্ত আগ্নেয়গিরি, আর একটা মৃতপ্রায় আগ্নেয়গিরি। ইরানেরটা মৃতপ্রায়, ইরানেরটা হলো মৃতপ্রায় আগ্নেয়গিরি। যেমন প্রশ্ন দেখেন আপনার এখানে, এখানে যদি বিগত কোশ্চেন গুলো দেখেন অপশন সহ, আপনারা কিন্তু এমসিকিউ গুলো দেখেন, আজকে পরীক্ষার জন্য কিন্তু এমসিকিউ দেখেন। নদীর ভূমিরূপ কিন্তু পরীক্ষায় থাকে, নদীর ভূমিরূপ একটা হলো সঞ্চয়জাত ভূমিরূপ, সঞ্চয়জাত ভূমিরূপ, আর একটা হলো নদীর ক্ষয়জাত ভূমিরূপ, ক্ষয়জাত ভূমিরূপ। এই ক্ষয়জাত ভূমিরূপ দুইটা, একটা হলো আপনার ভি আকৃতির উপত্যকা, ভি আকৃতির
উপত্যকা, আর একটা হলো জলপ্রপাত। আর একটা হলো জলপ্রপাত। জলপ্রপাত কিন্তু নদী থেকে হয়, অর্থাৎ জলপ্রপাতটা এরকমের, যখন নদীটা এদিক থেকে আসে বা এদিক থেকে গেল, এটা নদী যাচ্ছে, এখান থেকে এই যে গভীর হয়ে গেল আর এই ভূমিটা ক্ষয় হয়ে গেল, তখন পানিটা এখানে খুব ইয়া হয়ে পড়ে। যখন পানিটা এখানে জোরে পড়ে, এটাই কিন্তু নদীর ক্ষয়জাত ভূমিরূপ, এবং এটাই কিন্তু জলপ্রপাত। অর্থাৎ নদীর ক্ষয়জাত ভূমিরূপ একটা হলো জলপ্রপাত, আর একটা হলো বিয়াকৃতির উপত্যকা, এটা এইরকমের হয়। অর্থাৎ এখানে পার্শ্ব ক্ষয় হয় না, এটা নদী, এই পার্শ্ব ক্ষয় হয় না, অর্থাৎ নিম্ন ক্ষয় হয়। যখন নিম্ন ক্ষয় হয় তখন সেটা বিয়াকৃতির উপত্যকা হয়, আর এই পার্শ্ব ক্ষয় হয় না। পার্শ্ব ক্ষয় হয় না, কিন্তু নিম্ন ক্ষয় হয়। তাহলে ভূমি নিম্ন ক্ষয়ের ফলে বিয়াকৃতির উপত্যকা হয়, আর নদীর পুরোপুরি ক্ষয়ে সেটাই হলো জলপ্রপাত হয়। তাহলে ক্ষয়জাত ভূমিরূপ হলো দুইটা, একটা বিয়াকৃতির উপত্যকা, এটা একবার পরীক্ষা আসছে, আর জলপ্রপাত। সঞ্চয়জাত ভূমিরূপ অনেকগুলো, যেমন পলল পাখা ও পলল কোণ। পলল পাখা, পলল কোণ, একটু গ্যাপটা রেখেন আমি যেন মাঝখানে দেখাতে পারি। পাদদেশীয় পলল সমভূমি, পলল সমভূমি, পাদদেশীয় পলল সমভূমি, পাদদেশীয় পলল সমভূমি। 3, প্লাবন সমভূমি। আর একটা হলো দেখা যায় বদ্বীপ, বদ্বীপ যেটা সেটা ডেল্টা, দেখা যায় না। আর প্লাবন সমভূমি যেটা হলো ফ্লাড প্লেইন, আর এলুভিয়াল প্লেইন এটা হলো পলল সমভূমি। পলল পাখা, পলল কোণ, প্লাবন সমভূমি আর বদ্বীপ। এটা ত্রিকোণাকার, ত্রিকোণাকার, ত্রিকোণাকার সমভূমি। ত্রিকোণাকার সমভূমি যেটা, সেটাই ডেল্টা। অর্থাৎ বদ্বীপটা ত্রিকোণাকার হয়। বাংলাদেশে কিন্তু তিন কোণা থেকে তিনটা, অর্থাৎ এদিক থেকে আসছে ব্রহ্মপুত্র, এদিক থেকে আসছে গঙ্গা, এদিক থেকে আসছে মেঘনা। এই জন্যই বাংলাদেশের এটা ব্রহ্মপুত্র, এটা গঙ্গা, আর এটা হলো মেঘনা। এই তিনটি নদীর কারণেই বাংলাদেশ বদ্বীপ, এবং ত্রিকোণাকার বাংলাদেশটা। পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ কিন্তু বাংলাদেশ বদ্বীপ। আর বাংলাদেশের বড় বদ্বীপ কিন্তু সুন্দরবন, তার জন্য মনে থাকে। এরপরে হলো পলল সমভূমি, যেটা প্লাবন সমভূমি, এটা ফ্লাডের ফলে, অর্থাৎ বন্যার পরে পলি পলি সঞ্চিত হয়ে যেটা তৈরি হয়, পলি সঞ্চিত হয়। পাদদেশীয় পলল সমভূমি, এই পাদদেশীয় পলল সমভূমি একটু বড় হয় আর কি। এটা হলো যে পাহাড়ের পাদদেশে গড়ে তোলে, অর্থাৎ পাহাড়ের পাদদেশে হয়, পাহাড়ের পাদদেশে। আর এইটা এমন ভাবে হয় যে, এটা যদি পাহাড় হয়, এখান থেকে আসে এবং এখান থেকে বিশাল এরিয়া ব্যাপী এই নদী ছুটে যায়, এবং এটা হচ্ছে পাদদেশীয় পলল সমভূমি তৈরি করে। এখানে একটা নদী আসলো, এখানে পলল সমভূমি হলো, এখানে নদী আসলো, এখানে সমভূমি হলো। ঠিক পলল পাখার পলল কোণ, এটাও ঠিক, মানে নদী আসবে এরকমের একটা, আর পানিটা এদিকে এইরকমের যায়, এখানে একটা কোণ তৈরি করে, এটা হলো পলল কোণ। আর পলল পাখাটা হলো যখন নদীটা আসে, নদীটা এসে এখান থেকে যখন এটা এইভাবে ছড়িয়ে যায়, এদিকে একটা নদী গেল, এদিকে একটা নদী গেল, এদিকে একটা নদী গেল। এই পলল পাখা আর পলল সমভূমি অনেকটা কাছাকাছি। যখন এটা খুব বৃহৎ আকার হয় তখন সেটা পলল সমভূমি হয়, আর যখন স্বল্প আকারে তখন সেটা পলল পাখা হয়। পরীক্ষা আসবে যে নদীর সঞ্চয়জাত ভূমিরূপ গুলো কি কি: পলল পাখা, পলল কোণ, পাদদেশীয় পলল সমভূমি, প্লাবন সমভূমি, ডেল্টা। এই চারটা হলো সঞ্চয়জাত ভূমিরূপ। আর ক্ষয়জাত ভূমিরূপ হলো বিয়াকৃতির উপত্যকা এবং জলপ্রপাত।
কোনো কোশ্চেন করতেছে দেখো তো। হ্যাঁ, বাংলাদেশের বড় ভোলা, ভোলা হলো দ্বীপ, সবচেয়ে বড় দ্বীপ ভোলা, আর সবচেয়ে বড় বদ্বীপ সুন্দরবন। ভোলা হলো বড় দ্বীপ, আর বড় বদ্বীপ হলো সুন্দরবন। সবচেয়ে বড় বনভূমি, সবচেয়ে বড় বনভূমি কিন্তু পাহাড়ি বনভূমি। ঠিক আছে, এটা যেন মনে থাকে, পাহাড়ি বনভূমি। এটা ক্রান্তীয় চিরহরিৎ, ক্রান্তীয় চিরহরিৎ বন, চিরহরিত পত্র পতনশীল, পত্র পতনশীল বনভূমি যেটা, অর্থাৎ পাহাড়ি বনভূমি, এটা সবচেয়ে বড়, এবং এটারই নাম হলো ক্রান্তীয় চিরহরিত পত্র পতনশীল বনভূমি। আবার সুন্দরবন দেখাবেন না। এবারে পর্বতে আসেন, পর্বত। তাহলে আপনি একটা জিনিস দেখলেন, শিলা কয় প্রকার দেখলেন? শিলা 3 প্রকার। আগ্নেয়গিরি কয় প্রকার দেখলেন? আগ্নেয়গিরি 3 প্রকার। আর পর্বত 4 প্রকার। পর্বত হলো 4 প্রকার। তাহলে পর্বত কি কি? 4 প্রকার হলো ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বত, তারপর হলো আপনার চ্যুতি স্তূপ পর্বত, চ্যুতি স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, চ্যুতি স্তূপ পর্বত। হ্যাঁ, কি পলল পাখা ও কোনটা আরেকবার বলা যাবে? আচ্ছা আচ্ছা, পলল পাখার পলল কোন? একটা হলো যখন এটা এই রকমের তিরিকোণাকার হবে, মনে করেন এখানে একটা, আপনার কাছে বেসিক ভিউটা আছে, তাহলে দেখতে পারেন যে এখানে যখন এইভাবে হবে, পানিটা যখন জাস্ট এদিক থেকে এসে চলে গেল, মানে এটা কোণাকার করবে, অর্থাৎ এখানে তেমন কোনো নদীর শাখা প্রশাখা হবে না, অর্থাৎ নদীটা এইভাবে গিয়ে এখানে শেষ হয়ে যাবে, এইদিক এইভাবে যাবে, অর্থাৎ এখানে কোনো স্রোত একটাই হবে, এটা পলল কোণ হবে। আর যখন এদিকে একটা স্রোত যাবে, এদিকে একটা স্রোত যাবে, এদিকে একটা স্রোত যাবে, তখন কিন্তু এখানে একটা এই রকমের একটা পাখার মতো থাকবে, অর্থাৎ স্রোত যখন বেশি হবে তখন কিন্তু এটা পাখা হয়ে যাবে। আর স্রোত যখন একদিকে যাবে, মানে দুই পাশে মাটির সাথে বাধা পেয়ে পানিটা এইভাবে সোজা চলে যাবে, এটা হবে পলল কোণ। আর পলল পাখাটা হবে যখন এদিকে একটা যাবে, এদিকে একটা যাবে, এদিকে একটা যাবে, এদিকে একটা যাবে, তখন পানি, যেমন আপনার সিকিম পর্বতমালা থেকে যেটা আসছে পলল পাখা অনুসারে, একদিকে করতোয়া গেছে, একদিকে সিকিম গেছে, তখন একাধিক স্রোত চলে গেলে তখন সেটা হবে পলল পাখা, আর একটি স্রোত গেলে তখন সেটা হবে পলল কোণ। কোণের স্রোত একটা আর পাখায় অনেকগুলো। তো দেখেন, পর্বত 4 প্রকার, একটা ভঙ্গিল পর্বত, একটা হলো আগ্নেয় পর্বত, আগ্নেয় পর্বত, আর একটা হলো চ্যুতি স্তূপ পর্বত, চ্যুতি স্তূপ পর্বত, আর একটা হলো ল্যাকোলিথ পর্বত, ল্যাকোলিথ পর্বত। ল্যাকোলিথ পর্বত, ল্যাকোলিথ পর্বতটা থাকবে একটা মাথা থাকবে, একটা মাথা থাকবে। আর চ্যুতি স্তূপ পর্বতে দেখাচ্ছি আমি, ভঙ্গিল পর্বতটা জাস্ট এরকমের, অর্থাৎ এখানে কিছু ভূমি হলো নরম, কিছু শিলা হলো নরম, আর কিছু শিলা হলো শক্ত, শক্ত শিলাটা উপরে চলে যাবে, নিচু শিলাটা নিচে চলে আসবে। এবং এটা হলো আমাদের যে হিমালয় পর্বত, এই হিমালয় পর্বতটা কিন্তু ভঙ্গিল পর্বতের উদাহরণ। আর আগ্নেয় পর্বত যেটা, সেটা হলো অগ্নুৎপাতের ফলে হবে, অগ্নুৎপাতের ফলে হবে, এবং এই লাভাগুলো এখানে ছুটে পড়বে, অর্থাৎ এখানে মানে এই লাভাগুলো এখানে ছুটে পড়ার কারণে এখানে দুইটা উঁচু পর্বতের সৃষ্টি হবে, আর মাঝখানের জায়গাটা এটা উঁচু থাকবে না, অর্থাৎ দুইটার আহ লাভাগুলো ওখানে জমাট বেঁধে হবে, এবং এটা অনেকটা মোচাকৃতির হয়, আগ্নেয় পর্বতটা হয় মোচাকৃতি। এবং ফুজিয়ামা পর্বত যেটা জাপানের, এই ফুজিয়ামা একটা বড় উদাহরণ এই আগ্নেয় পর্বতের। আর চ্যুতিস্তূপ পর্বত, চ্যুতিস্তূপ পর্বতটা হলো যে শিলাস্তরের একটা প্রসারণ এবং সংকোচনের আশঙ্কা থাকে, আর এই রকমের
যখন এই গ্যাপগুলো এরকমের না, অর্থাৎ এখানে এই জায়গা থেকে আবার একটা হলো, আবার একটা হলো, তখন এইটা হবে চ্যুতি স্তূপ পর্বত। এবং এই পর্বতটা হলো যে এটা কখনো সংকোচন ও সম্প্রসারণের আশঙ্কা থাকে। সংকোচন ও সম্প্রসারণের আশঙ্কা থাকলে সেটা হবে চ্যুতি স্তূপ পর্বত। সংকোচন এবং সম্প্রসারণের আশঙ্কা থাকলে সেটা হবে দ্বিতীয় অধ্যায়, যে কোনো ভূগোলের গতবারের বা এবারের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে আমি সেখান থেকে বলতেছি। এরপরে দেখেন ল্যাকোলিথ পর্বত, যেটা ল্যাকোলিথ পর্বত হলো যে মানে এটা অগ্নুৎপাতের ফলে হবে। যেমন দেখেন এটা ভূমি, এখন এখান থেকে অগ্নুৎপাতটা উঠলো, অগ্নুৎপাতটা উঠে এখানটা জেগে গেল কিন্তু বেশি দূর উঠতে পারলো না, তাহলে এই ভূমিটা কি হবে, এখান থেকে ভূমিটা এরকমের হয়ে গেল। অর্থাৎ এর নিচে মানে কি আছে, অগ্নুৎপাতের লাভা আছে, যে কারণে এইটাকে উঁচু করে ফেলছে, বাট উঠতে পারে না। এই আকৃতির পর্বতটা হবে ল্যাকোলিথ পর্বত। এবং ল্যাকোলিথ পর্বতের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হলো হেনরি পর্বত, ইউএসএ। হেনরি পর্বত, ইউএসএ। আর চুতিস্তি পর্বতের একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হলো ব্ল্যাক ফরেস্ট। ব্ল্যাক ফরেস্ট চুতিস্তু পর্বতে এখানে সংকোচন সম্প্রসারণ আশঙ্কা থাকে। আর আগ্নেয় পর্বতটা অনেকটা মোচাকৃতির হয়ে থাকে, অর্থাৎ এখানে লাভাগুলো পড়ে যায় কিন্তু এখানে একটু উঁচু থাকে, এখানে হচ্ছে লাভাগুলো এখানে পড়ে যায় মোচাকৃতির। এটা ফুজিয়ামা পর্বত হলো আগ্নেয় পর্বত। আর ভঙ্গিল পর্বতটা হলো এখানে শিলাস্তর নরম যখন থাকে বসে যায়, শক্ত থাকলে ওটা জেগে থাকে। এবং এইটা এরকম পর্বত হলো ভঙ্গিল পর্বত, যেমন হিমালয় পর্বত। ওকে, এবারে মহাসাগর। মহাসাগর মহাসাগরের বিষয়টা কি রকমের, সেটা হলো এটা তো আফ্রিকা, এটা আফ্রিকা। আফ্রিকার এখানে দক্ষিণ আফ্রিকা, এই দক্ষিণ আফ্রিকার এখানে উত্তমাশা অন্তরীপ, উত্তমাশা অন্তরীপ। এই উত্তমাশা অন্তরীপের বরাবর নিচে যাবেন, এর এই পাশে পুরোটা আটলান্টিক, আর এই পাশে হলো ভারত মহাসাগর। ভারত মহাসাগর, এটা তো হলো অস্ট্রেলিয়া, এটা হলো অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়া বরাবর এদিকে উপরে যাবেন, আগেও দেখাইছিলাম যে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এই 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা বরাবর গেলে এর নিচে হলো ভারত মহাসাগর, উপরে এখানে বঙ্গোপসাগর, আর এখানে হলো আরব সাগর। তো 10 ডিগ্রি উত্তর অক্ষরেখার উপরে আরব সাগর, এখানে ভারত মহাসাগর, এটা বাংলাদেশ, এটা ভারত কিন্তু, আর এখানে শ্রীলঙ্কা। এই জন্য শ্রীলঙ্কা হলো ভারত মহাসাগরে। ভারত মহাসাগরে যারা অবস্থিত, যেমন আছে আপনার মাদাগাস্কার, এই মাদাগাস্কার কিন্তু ভারত মহাসাগরে। এখানে আছে মরিশাস, এই মরিশাস ভারত মহাসাগরে। এখানে আছে কমোরস, কমোরস ভারত মহাসাগরে। এখানে আছে সিসেলিস, এই সিসেলিস ভারত মহাসাগরে। তাহলে সিসেলিস, কমোরস, মরিশাস, মাদাগাস্কার, এই আফ্রিকার এই দেশগুলো, এগুলো কিন্তু আফ্রিকা মহাদেশে, এবং তারা কিন্তু ভারত মহাসাগরে। এই জায়গায় রিইউনিয়ন দ্বীপ, যেটা ফ্রান্সের রিইউনিয়ন দ্বীপ, এই রিইউনিয়ন দ্বীপ এটা কিন্তু ফ্রান্সের, ফ্রান্সের মালিকানা। এই জায়গায় কিন্তু মালদ্বীপ, এই মালদ্বীপ কিন্তু ভারত মহাসাগরে অবস্থিত। মালদ্বীপ ভারত মহাসাগরে, তার মানে এখানে আছে ইন্দোনেশিয়ার ইরিয়ান জায়া, ইন্দোনেশিয়ার যত
স্থান আছে, ইন্দোনেশিয়ার যত স্থান আছে সব কিন্তু ভারত মহাসাগরে অবস্থিত। ইন্দোনেশিয়ার যা আছে সব ভারত মহাসাগর। আর এখানে বর্ণীয় দ্বীপ আছে, বর্ণীয়, এটাও ভারত মহাসাগর। এখানে সুমাত্রা, এই সুমাত্রা কিন্তু ভারত মহাসাগরে। তার মানে শ্রীলঙ্কা, মালদ্বীপ, সিসিলিস, কমোরোস, মাদাগাস্কার, মরিশাস, রি ইউনিয়ন দ্বীপ, অস্ট্রেলিয়া কিন্তু ভারত মহাসাগরে অবস্থিত। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া এটা কিন্তু অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, বর্নিও, সুমাত্রা। তবে সিঙ্গাপুরটা এই জায়গাটায়, এখানে সিঙ্গাপুর এইরকম একটু উপরে, 10 ডিগ্রি উত্তর অক্ষর একটু উপরে। এই সিঙ্গাপুরটা কিন্তু পড়েছে দক্ষিণ চীন সাগরে। সিঙ্গাপুর দেখলাম যে দক্ষিণ চীন সাগরের শেষ মাথা, দক্ষিণ চীন সাগর, সিঙ্গাপুর দক্ষিণ চীন সাগরের শেষ মাথা। এখন দেখেন, আয়তনে সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত, এটা আমরা সবাই জানি। দ্বিতীয় হলো আটলান্টিক। এখন দেখেন, এই ভারত মহাসাগর এর বৈশিষ্ট্য কি? এটা সবচেয়ে উষ্ণতম মহাসাগর, উত্তপ্ত থাকে এখানে, কারণ এরা নিরক্ষীয় অঞ্চলটা, প্রচুর সূর্যের তাপ পড়ে এখানে। উষ্ণতম উষ্ণতম সবচাইতে প্রশান্ত ভারত মহাসাগর। আর এই ভারত মহাসাগর কিন্তু আয়তনে তৃতীয় বৃহত্তম, আয়তনে তৃতীয়। এটা আয়তনে তৃতীয় বৃহত্তম, কিন্তু গভীরতায় দ্বিতীয়। আয়তনে দ্বিতীয়, গভীরতায় তৃতীয়। কোনো কোশ্চেন করে? ভারত মহাসাগর এই 100, এটা কিন্তু আমি দাগ দিছি, যে এই দাগটা কিন্তু 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। আমি আপনাদেরকে আগেও বলছিলাম, এখন আবার আমি বলে দিচ্ছি যে 140 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, আর উপরে যাবে 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এর মাঝখানটাই হলো ভারত মহাসাগর। শ্রীলঙ্কা ভারত মহাসাগরে পড়েছে। এখন এই জায়গায় একটা অন্তরীপ আছে, একটা অন্তরীপ আছে। অন্তরীপটা হলো ভূমি থেকে সাগরের দিকে একটা ভূমি চলে যায়, কিন্তু সেটা সেটা কিন্তু আপনার ভূমি থেকে সাগরের দিকে একটা ভূমি চলে যায়, তার কোনো মানে আরেকটা ভূমিকে জয়েন করে না, সাগরের মধ্যেই ডুবে যায়। ভাটার সময় জেগে ওঠে আর জোয়ারের সময় ডুবে যায়, এটা অন্তরীপ। এই উত্তমাশা অন্তরীপকে ইংলিশে বলে কিন্তু কেপ অফ গুড হোপ, কেপ অফ গুড হোপ, উত্তমাশা অন্তরীপ। কেপ মানে অন্তরীপ, এজন্যই দক্ষিণ আফ্রিকার এই শহরটার নাম কিন্তু কেপটাউন, কেপটাউন উত্তমাশা অন্তরীপে। সো দেখেন, এইটার এই পাশে ডান পাশে হলো ভারত মহাসাগর। ভারত মহাসাগর সম্পর্কে জানলেন। এবং এই ভারত মহাসাগরের দেশে একটা জোট আছে কিন্তু, ইওরা, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন। এই ইওরা সদস্য কিন্তু 23টি। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, যার সদস্য হলো 23টি। আর এর মধ্যে ফ্রান্স সর্বশেষ সদস্যপদ লাভ করেছে, যদিও সে ভারত মহাসাগরের তীরবর্তী না, কিন্তু সে কিন্তু সদস্যপদ লাভ করেছে। আর ইওরার সদস্য যিনি হয় নাই, তিনি কিন্তু পাকিস্তান, পাকিস্তান ইওরার সদস্য না। আর যাই হোক, ভারতের এখানে কিন্তু একটা অন্তরীপ আছে, এটা হলো কন্যাকুমারী অন্তরীপ, কন্যাকুমারী অন্তরীপ। আর এই কন্যাকুমারী অন্তরীপের এক পাশে হলো আরব সাগর, এক পাশে হলো বঙ্গোপসাগর। এই জায়গাটা, এর এই পাশে আরব সাগর, এই পাশে হলো বঙ্গোপসাগর। তাহলে কন্যাকুমারী অন্তরীপ বিভক্ত করেছে আরব সাগর এবং বঙ্গোপসাগরকে। আপনি দেখবেন এই বঙ্গোপসাগরে একটা দ্বীপ আছে, নাম হলো আন্দামান। আন্দামানটা ঠিক 10 ডিগ্রির উপরে। আর আন্দামানের এখানে কিন্তু সেই পোর্ট ব্লেয়ার, অর্থাৎ আন্দামান নিকোবরের রাজধানী ভারতের। এই আন্দামান কিন্তু ভারতের অংশ। এই আন্দামান ভারত দখলে রাখছে, এবং এর পোর্ট ব্লেয়ার কিন্তু বঙ্গোপসাগরে অবস্থিত। আর নিচে আছে নিকোবর। এই আন্দামান নিকোবর, এই দুইটাই মিলে একটা অঞ্চল, ভারতের প্রাদেশিক অঞ্চল একটা। আর সেই প্রাদেশিক অঞ্চলের আন্দামান নিকোবরের রাজধানী হলো পোর্ট ব্লেয়ার। আর পোর্ট ব্লেয়ার কিন্তু আন্দামানের মধ্যে অবস্থিত। তাহলে আন্দামান বঙ্গোপসাগরে পড়ছে, নিকোবর পড়ছে ভারত মহাসাগরে। আবার একটু রিকল করি, ভারত মহাসাগরে কে কে আছে। কন্যাকুমারী অন্তরীপ, যেটা ভারত মহাসাগরের দিকে চলে গেছে, এবং এটা বঙ্গোপসাগর এবং আরব সাগরকে পৃথক করেছে। শ্রীলঙ্কা ভারত মহাসাগরের দ্বীপ, মালদ্বীপ ভারত মহাসাগরের দ্বীপ, সিসিলিস ভারত মহাসাগরের দ্বীপ, কমোরোস, মাদাগাস্কার, মরিশাস, ইউনিয়ন দ্বীপ, যেটার মালিকানা হলো ফ্রান্স। এরপরে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, বুর্নিও, সুমাত্রা, এরা ভারত মহাসাগরের দ্বীপ। কিন্তু সিঙ্গাপুর পড়ছে দক্ষিণ চীন সাগরের শেষ মাথাটায়। আর ভারত মহাসাগর পৃথিবীর সবচেয়ে উষ্ণতম মহাসাগর, এবং আয়তনে তৃতীয় বৃহত্তম, আয়তনে তৃতীয়, কিন্তু গভীরতায় দ্বিতীয়। এবার দেখেন, আপনার এখন যদি বলা হয় এই ভারত মহাসাগরের পশ্চিম দিক কোনটা, পশ্চিম দিক হলো বামে। যে কোনো ম্যাপের বামে পশ্চিম থাকে, তার মানে এগুলো সব পশ্চিম ভারত মহাসাগর, আর এগুলো সব পূর্ব ভারত মহাসাগর।
এদিকটা উত্তর, এদিকটা দক্ষিণ। এবার আটলান্টিকে আসেন। এই আটলান্টিক মহাসাগর হলো, দেখা যায় দেখো, হ্যাঁ, তার মানে এখানে কিন্তু ব্রাজিল সহ আপনি দেখবেন। এই জায়গাটা যদি আসেন, এখানে একটা মানে দেশ আছে চিলি, এটা দক্ষিণ আমেরিকা। এই দক্ষিণ আমেরিকার এখানে একটা দেশ আছে চিলি, চিলি, এই দেশটা হলো চিলি। এই যে লম্বাটা, লম্বা একটা দেশ আছে, নাম হলো চিলি। এই চিলির একটা অন্তরীপ আছে এই জায়গায়, দেখা যায় না? একটু আগা না, এই পাশে যেন নামটা দেখা যায় যেন, ক্যামেরাটা আগা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে দে, ক্যামেরা নিচে দে। হুম? এরপরে হলো এই জায়গায় একটা হয়েছে হর্ন অন্তরীপ। এই হর্ন অন্তরীপ, এই হর্ন অন্তরীপ এবং উত্তর মাস অন্তরীপের মাঝে আটলান্টিক মহাসাগর। এখানে আটলান্টিক মহাসাগর, এই জায়গায় কিন্তু আর্জেন্টিনার ফকল্যান্ড, যেটা ইউকের দখলে। এখানে কিন্তু ক্যানারি দ্বীপ, যেটা হলো পর্তুগালের দখলে। ক্যানারি দ্বীপ পর্তুগালের দখলে। হ্যাঁ, তারপরে হলো এপাশে তো ইউরোপের পুরোটাই আছে এখানে। এই গ্রিনল্যান্ড, এই গ্রিনল্যান্ড কিন্তু আবার এটা পড়ছে উত্তর মহাসাগরে। গ্রিনল্যান্ড উত্তর মহাসাগরে। যাই হোক, আটলান্টিক মহাসাগর এটা আয়তনে দ্বিতীয় বৃহত্তম এবং গভীরতায় তৃতীয়। আয়তনে দ্বিতীয়, গভীরতায় তৃতীয়। আর এই হর্ন অন্তরীপ, এর ডানে আটলান্টিক আর বামে হলো প্রশান্ত মহাসাগর। ঠিক তেমনি অস্ট্রেলিয়ার এই পাশে এই জায়গাটা হলো প্রশান্ত মহাসাগর। অস্ট্রেলিয়ার ডানে এটা হলো প্রশান্ত মহাসাগর, আর অস্ট্রেলিয়ার বামে এটা হলো ভারত মহাসাগর। এখন এই প্রশান্ত মহাসাগর, এইটা কিন্তু পশ্চিম প্রশান্ত মহাসাগর, কারণ প্রশান্ত মহাসাগরটা আপনি পৃথিবী গোল, আটলান্টিকের এই দক্ষিণ আমেরিকার এই পাশেও দেখবেন ম্যাপের মধ্যে প্রশান্ত মহাসাগর আছে, অর্থাৎ ওটাই এটার সাথে জয়েন করবে। যখন জয়েন করবে তখন প্রশান্ত মহাসাগরটা এই জায়গা থেকে এদিকে ডানে যাবে আরো। আর প্রশান্ত মহাসাগরটা হলো অস্ট্রেলিয়ার ডানে এবং আমেরিকার বামে। এবং ম্যাক্সিমাম দ্বীপ প্রশান্ত মহাসাগরে, যেটা 37তম বিসিএস এ আসছিল, সলোমন দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এটা পরীক্ষায় কিন্তু 37তমতে আসছিল। ব্যাটিং করে কারা? আর আরেকটা দ্বীপ আছে যেটা দিয়াগো গার্সিয়া দ্বীপ। এটা এই জায়গাটা, এই যে এই বরাবর এখানে দিয়াগো গার্সিয়া, দিয়াগো গার্সিয়া দ্বীপ এখানটায়। এবং দিয়াগো গার্সিয়া হলো বেসিক্যালি ইন্ডিয়ান ওশানে অবস্থিত, কিন্তু এটা কিন্তু মানে ব্রিটিশ মালিকানা, কিন্তু এটা যুক্তরাষ্ট্র ব্যবহার করে। এটা ইউকের মালিকানা, মালিকানা ইউকে, তবে ইউকে আবার ইউএসএ কে দিয়েছে, অর্থাৎ ইউএস ঘাঁটি। এটা ঘাঁটি ইউএসএ, তবে মালিকানা ইউকে। দিয়াগো গার্সিয়া ভারত মহাসাগরে, ঠিক ভারত বরাবর একবারে দক্ষিণে, মালদ্বীপ থেকে ডানে। এটা হলো ব্রিটিশ মালিকানাধীন, তবে মার্কিন ঘাঁটি। মালিকানা ব্রিটেন, ঘাঁটি হলো মালিকানা হলো ব্রিটেন, ঘাঁটি হলো মার্কিন। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ ব্যাটিং কত? 21 রান, উইকেট নাই। এবারে বায়ুমণ্ডল না,
বায়ুমণ্ডলের স্তর বেসিক্যালি স্তর হলো প্রধান স্তর বললে চারটি: ট্রোপো, স্ট্রাটো, মেসো এবং তাপ। প্রধান স্তর বায়ুমণ্ডলের স্তর, বায়ুমণ্ডলের স্তর যদি বলে 5টি, আর যদি বলে বায়ুমণ্ডলের প্রধান স্তর কতটি, এই প্রধান স্তর বললে হবে 4টি। প্রধান বললে 4টি আর স্তর বললে 5টি। স্তরগুলো কি কি? নাম্বার 1 ট্রোপোমণ্ডল, ট্রোপোমণ্ডল, স্ট্রাটো, ট্রোটো স্ট্রাটো, তারপর হলো মেসো, তাপ, মেসোমণ্ডল অর্থাৎ ট্রোটো স্ট্রাটো মেসো, মেসোমণ্ডল, তারপর হলো যেটা থার্মোস্ফিয়ার অথবা তাপমণ্ডল, তাপমণ্ডল। এই 4টা হলো প্রধান, আর লাস্ট হলো এক্সোমণ্ডল। এই 5টা প্রধান বললে এই 4টি হলো প্রধান। এবং এক্সোমণ্ডল যেটা যদি দেখেন, এটা বায়ুমণ্ডলের স্তর দেখেন, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে, এই ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার, এই 100 কিলোমিটার পর্যন্ত হলো 1 থেকে 3। অর্থাৎ প্রথমে হলো ট্রোপো, ট্রোপোমণ্ডল হলো প্রথম, তারপরে হলো স্ট্রাটো, স্ট্রাটোর পরে তারপরে হলো মেসোমণ্ডল। এই 100 কিলোমিটারের মধ্যে 100 কিলোমিটারের মধ্যে ট্রোপো, স্ট্রাটো এবং তাপমণ্ডল, সরি মেসোমণ্ডল। আর তাপমণ্ডল হলো তার উপরে 500 কিলোমিটার পর্যন্ত। এই জায়গায় 500 কিলোমিটার পর্যন্ত, এখান থেকে অর্থাৎ এর উপরে 500 কিলোমিটার, এইটা হলো তাপমণ্ডল। আর এক্সোমণ্ডল হলো এই 500-র পরে 960 কিলোমিটার, এই জায়গাটা হলো এক্সোমণ্ডল, এই জায়গাটা হলো এক্সোমণ্ডল। তাহলে 100 কিলোমিটার পর্যন্ত হলো তাপমণ্ডল, মানে 3টা ট্রোপো, স্ট্রাটো এবং মেসোমণ্ডল। আর তাপমণ্ডল হলো এর উপরে 500 কিলোমিটার, আর তার উপরে হলো 500 থেকে 960 কিলোমিটার, এটা হলো এক্সোমণ্ডল। এখন বিষয় হয়েছে যে কোনটা আসলে কিলোমিটার, তার পরীক্ষা আসে না, আসে কোন জায়গায় কি হয়। আপনি দেখবেন এই যে মেঘ, বৃষ্টি, বজ্র, তুষার, এগুলো সব হলো ট্রোপোমণ্ডলে হয়। যেগুলো আমাদের ফিলিং, ঝড়, বৃষ্টি, শিশির, কুয়াশা, ঝড়, বৃষ্টি, বৃষ্টি তো লিখছি, কুয়াশা, এগুলো সাধারণত ট্রোপোমণ্ডলে হয়ে থাকে। এগুলো ট্রোপোমণ্ডলের কাজ। আর স্ট্রাটোমণ্ডল হলো ওজোন স্তর, ওজোন স্তরটা এখানে থাকে। ওজোন স্তর হলো স্ট্রাটোমণ্ডলে, স্ট্রাটোমণ্ডলে ওজোন স্তর। আর মেসোমণ্ডলে, মেসোমণ্ডলে হলো যেমন উল্কা, বিভিন্ন মানে গ্রহ নক্ষত্র, গ্রহ নক্ষত্রের অবস্থান যদিও এটা তাপমণ্ডলে, তাপমণ্ডলে থাকে। মেসোমণ্ডলে তেমন উল্লেখযোগ্য কিছু নাই। তাপমণ্ডলে হলো গ্রহ নক্ষত্র, উল্কা, যেগুলো আমরা শুনি, ছায়াপথ, এই সবগুলো হলো তাপমণ্ডলে থাকে। আর এক্সোমণ্ডল, যেটাকে আরেকটা নাম হলো অয়ন মণ্ডল, এক্সোমণ্ডল মানে অয়মণ্ডল। আর এই অয়ন মণ্ডল, এখানে কিন্তু এই স্তরে আপনার তাপমণ্ডলের, আমি দুঃখিত, এটার অপর নাম হলো অয়ন মণ্ডল। তাপমণ্ডল যেটা, অপর নাম হলো অয়ন মণ্ডল। এখানে কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, অয়ন মণ্ডলে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আর এক্সোমণ্ডল যেটা, এখানে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস থাকে, হাইড্রোজেন ও হিলিয়াম, হাইড্রোজেন গ্যাস এবং হিলিয়াম গ্যাসের স্তর যদি বলে, সেইটা হলো এক্সোমণ্ডল। তাপমণ্ডলে গ্রহ নক্ষত্র, উল্কা, ছায়াপথ। মেসোমণ্ডলে তেমন উল্লেখযোগ্য কিছু নাই। আর স্ট্রাটোমণ্ডলে ওজোন স্তর, ট্রোপোমণ্ডলে মেঘ, বৃষ্টি, বজ্র, ঝড়, তুষার, কুয়াশা, এগুলো। হ্যাঁ, কোনটা?
না, 100 100 100-র মধ্যে 100 কিলোমিটার আর 1000 মিটার। কিলোমিটার বললে 100, মিটার বললে হলে 1000। 1000 হবে মিটার আর 100 হলো কিলোমিটার। উপজাতির বিষয়টা, এই উল্কা কিন্তু মেসোমন্ডলও থাকে, তাপমন্ডলও থাকে। উল্কা মেসোমন্ডল, উল্কাটা এখানে মুছে ফেলি, এখানে উল্কা লিখি। উল্কার বিষয়টা হচ্ছে যে মেসোমন্ডলও থাকে, তাপমন্ডলও থাকে। উল্কা পিণ্ড যদি পরীক্ষায় পৃথকভাবে উল্কা আসে তাহলে আপনি মেসোমন্ডল দেখাবেন। আর যদি মানে উল্কা, তারপরে যদি গ্রহ নক্ষত্র কোন জায়গা থাকে, তখন একত্রে বললে সেটা আপনি তাপমন্ডলে দেখাবেন। বেতার তরঙ্গ মনে রাখবেন, দুইটা বিষয় গুরুত্বপূর্ণ, বেতার তরঙ্গ অয়নমন্ডল, আর ঝড় বৃষ্টি হলো ট্রপোমন্ডল, আর ওজোন স্তর হলো স্ট্রাটোমন্ডল। এবারে উপজাতি। উপজাতি উপজাতীয় প্রতিষ্ঠান কিন্তু 9টি। উপজাতীয় প্রতিষ্ঠান কোন জায়গায় 3টি দেখেন। দুইটা কনফিউশন আপনাদের মধ্যে উপজাতি নিয়ে আছে। উপজাতি নিয়ে 3টা কনফিউশন। একটা হলো যে প্রথম মানে অর্থাৎ আহ সংখ্যায় সংখ্যায় প্রথম 3টা হলো চাকমা, মারমা, তারপরে সাঁওতাল। চাকমা, মারমা আর সাঁওতাল, এইভাবে হবে আর কি। চাকমা সবচেয়ে বেশি, চাকমা 4 লাখ। মোট উপজাতি আছে কিন্তু 15 লাখ, 15 লাখের বেশি। এটা হলো মোট উপজাতি। উপজাতি কিন্তু আমাদের জনসংখ্যার 1.1%। মোট জনসংখ্যার 1.1% কিন্তু উপজাতি। 4 লাখ উপজাতি চাকমা এবং এরা শিক্ষিত। তাহলে শিক্ষিত উপজাতি কিন্তু চাকমা, মারমা হলো দ্বিতীয়, আর সাঁওতাল হলো তৃতীয়। তবে সমতলে বৃহত্তম বললে, সমতলে বৃহত্তম সেটা হলো সাঁওতাল। সমতল বললে তারা পাহাড়ে থাকে না, তারা থাকে রংপুর, দিনাজপুর এইসব অঞ্চলে। রংপুর, দিনাজপুর, রাজশাহী এই অঞ্চলে তারা থাকে। এজন্য সাঁওতালরা সমতলের বৃহত্তম জনগোষ্ঠী, বৃহত্তম উপজাতি। 2 নম্বরে যে কনফিউশনটা আছে, কনফিউশন হলো পার্বত্য চট্টগ্রামে কয়টি উপজাতি বসবাস করে। পার্বত্য চট্টগ্রামে 13টি উপজাতি বসবাস করে। পার্বত্য চট্টগ্রামে 13টি উপজাতি বসবাস করে। এবং এই 13টি উপজাতির নাম জানাটা খুব জরুরি, কারণ আপনার পরীক্ষায় আসে কোনটি পার্বত্য চট্টগ্রামে বসবাস করে না। গতকালকে ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিট ভর্তি পরীক্ষায় প্রশ্নটা আসছে, ওখানে ওরাও উত্তর হবে, কারণ ওরাও বসবাস করে রংপুরে। এখানে 13টি যে উপজাতি আছে সেই 13টি উপজাতির নাম আপনাকে জানতে হবে। চাকমা লিখে ফেলেন, মারমা, চাকমা, মারমা, মুরং, ত্রিপুরা। চাকমা, মারমা, ত্রিপুরা, মুরং। ত্রিপুরা, মুরং। এন্টার স্টুডিও। না না না, পার্বত্য চট্টগ্রামে 13টি উপজাতি, 13টির নাম লিখে নেই। তঞ্চঙ্গা, মিজো, বম। তঞ্চঙ্গা, মিজো, বম। তারপরে হলো খুমি, লুসাই। খুমি, লুসাই। খুমি, লুসাই। তারপর হলো খিয়াং। খিয়াং। খুমি, লুসাই, খিয়াং অথবা খ্যাং। খিয়াং বা খ্যাং যাই বলেন। কুকি, চাক। কুকি আর একটা হলো চাক। তাহলে আমি বলছি চাকমা, মারমা, ত্রিপুরা, মুরং, তঞ্চঙ্গা, মিজো, বম।
নিজ বম, নিজ বম, তারপরে হলো চাক, খ্যাং, খুমি, লুসাই ও কুকি। তাহলে কয়টা হলো রে? পাংখ, পাংখ আছে একটা, পাংখ 13, পাংখ। তাহলে চাকমা, মারমা, মুরং, ত্রিপুরা, তঞ্চঙ্গা, নিজ, বম, খুমি, খিয়াং, লুসাই, কুকি, চাক, পাংখ। এটা কয়েকবার পড়তে হবে। এর মধ্যে 11টি চট্টগ্রামে, রাঙামাটিতে 11টি বসবাস করে রাঙামাটিতে। তাহলে পার্বত্য চট্টগ্রামে বসবাস করে 13টা উপজাতি, রাঙামাটিতে বসবাস করে 11টি উপজাতি। 11টি উপজাতি বসবাস করে রাঙামাটিতে। যেমন বম বান্দরবানে বসবাস করে, বম। লুসাই কিন্তু পার্বত্য চট্টগ্রামে, মনে রাখতে হবে। আর উপজাতির মধ্যে কনফিউশন এই একটা দুইটা। 3 নম্বর কনফিউশন হলো উপজাতীয় প্রতিষ্ঠান কয়টি। উপজাতীয় প্রতিষ্ঠান কোনো জায়গায় 3টি, কোনো জায়গায় 7টি, আসলে 9টি। নিঃসন্দেহে 9টি, এবং 9টি সরকারি। 9টি সরকারি প্রতিষ্ঠান, উপজাতীয় প্রতিষ্ঠান 9টি জায়গাবান। এরপরে এখানে উপজাতি কয়টা? উপজাতি সংখ্যা, এটা মনে রাখবেন, 50টি। উপজাতীয় সংখ্যা, উপজাতির সংখ্যা হলো 50টি। 50টি উপজাতি বাংলাদেশে। আর কনফিউশন বলতে এখানে বেসিক ভিউ থেকে আপনাদের দেখা উচিত সেটা হলো যে কোন উপজাতি কোথায় বসবাস করে। এটা অবশ্যই দেখবেন যে কোথায় কে বসবাস করে। যেমন গতকাল পরীক্ষা আসছে ওরাও, ওরাও বসবাস করে কিন্তু রংপুর অঞ্চলে। রংপুর অঞ্চলে আপনি পার্বত্য চট্টগ্রামের 13টা মনে রাখেন, তাহলে আপনার অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ হবে। যেমন গারো ময়মনসিংহে বসবাস করে, রাজবংশী, যেটা পরীক্ষা আসছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়, রাজবংশী রংপুর বসবাস করে, রংপুর। খাসিয়া মণিপুরি, এরা সিলেটে, খাসিয়া মণিপুরি সিলেটে বসবাস করে। গারো, এরা ময়মনসিংহে বসবাস করে, গারো ময়মনসিংহ। ওরাও রংপুর, দিনাজপুর, রাজশাহী, এবং রাজবংশী ওরাও কিন্তু একই স্টাইলে। মুরং, মুরংরা বন্দরবান বসবাস করে। মুরং, মুরং তো আপনার ওই যে পার্বত্য চট্টগ্রামে, বান্দরবনে বসবাস করে। রাখাইনটা কিন্তু পটুয়াখালী, বরিশাল, কক্সবাজার, সরি রাখাইন, এরা কক্সবাজারে বসবাস করে। কক্সবাজার সমতলে বসবাস করে রাখাইনরা। রাখাইনরা পাহাড়ে বসবাস করে না। এরা কক্সবাজারে বসবাস করে, পটুয়াখালীতে বসবাস করে, বরগুনাতে বসবাস করে। পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার রাখাইনরা বসবাস করে। এই যে গারো এবং হাজং কিন্তু একই, গারো হাজং ময়মনসিংহ, হাজং গারো ময়মনসিংহ। রাখাইন কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা। এই রাখাইনদের মধ্যে যারাই পাহাড়ে বসবাস করে তারাই কিন্তু মারমা হয়ে যায়। অর্থাৎ মারমারা কিন্তু রাখাইনদের একটা অংশ। তারপরে সুন্দরবনে বসবাস করে 2টা, বাওয়ালি এবং মৌয়ালি। বাওয়ালি ও মৌয়ালি এরা বসবাস করে সুন্দরবনে, বাওয়ালি এবং মৌয়ালি। আর মুরং, এরা বান্দরবান, শুধু বান্দরবানে বসবাস করে মুরং। পাংখোয়া। মুন্ডা, সিলেটে বসবাস করে মুন্ডা। খাসিয়া কেন কই লিখছি? এই যে মুন্ডা, মুন্ডা সিলেট। তাহলে মুন্ডা, খাসিয়া মণিপুরি সিলেটে, হাজং গারো ময়মনসিংহে, তারপরে রাজবংশী রংপুরে, ওরাও রংপুর, দিনাজপুর, রাজশাহীতে। তারপরে হলো রাখাইনরা হলো কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা। এরাই উল্লেখযোগ্য। এবং এখানে বিগত কোশ্চেন যেগুলো দেয়া আছে
বেসিক বইতে সেগুলো পড়বেন। সবার আগে আপনারা কিন্তু ওই কে কোন জায়গায় বসবাস করে সেটা সবার আগে পড়বেন। আর উপজাতিদের কয়েকটা বিদ্রোহ আছে। উপজাতির দুইটা বিদ্রোহ, একটা চাকমা বিদ্রোহ, একটা হলো সাঁওতাল বিদ্রোহ। একটা চাকমা বিদ্রোহ আর একটা হলো সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ আগে হয়, সরি, চাকমা বিদ্রোহ আগে হয়। চাকমা চাকমা বিদ্রোহ হয়েছে কিন্তু 1776 সালে, আর সাঁওতাল বিদ্রোহ এটা হয়েছে 1855 সালে। সাঁওতাল বিদ্রোহ এবং দুইটাই ইংরেজদের বিরুদ্ধে হয়। এটা ছিল, চাকমা বিদ্রোহ ছিল যে তুলা ও কার্পাস কর আদায় করার চুক্তি। কার্পাস কর আদায় করার চুক্তি। এই কার্পাস কর বা তুলা কর, আর তুলা উৎপাদন এবং এর উপরে কর বসানো, এইটার জন্য একটা বিদ্রোহ হয়। আর এই বিদ্রোহ প্রথম যে নেতা, আহ, প্রথম যিনি বিদ্রোহের পতাকা ওড়ান, এটা নিয়ে একটু কনফিউশন আছে। অর্থাৎ প্রথম বিদ্রোহ করেন কিন্তু জোয়ান বক্স। জোয়ান বক্স প্রথম বিদ্রোহ করেন। আর জোয়ান বক্স প্রথম বিদ্রোহ করে। আর জুম্মা খান, যে জুম্মা খানও এই যুদ্ধে নেতৃত্ব দেয়, তবে তিনি অন্যতম জুম চাষি ছিল। জুম্মা খান, জুম্মা খান তিনি ছিল অন্যতম জুম চাষি, কিন্তু তিনি বিদ্রোহের পতাকা উড়ান নাই। তাহলে বিদ্রোহের অর্থাৎ চাকমা বিদ্রোহের পতাকা প্রথম উত্তোলন করছেন কিন্তু জোয়ান বক্স। আর জুম্মা খান অন্যতম জুম চাষি ছিল, তাকে জুমিয়া নেতা বলা হতো, অথবা জুম্মা খানকে বলা জুমিয়া নেতা। আর জোয়ান বক্স বিদ্রোহের প্রথম পতাকা উত্তোলন করে 1776 সালে। 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়। এই সাঁওতাল বিদ্রোহ কিন্তু বাংলায় হয়। এই বিদ্রোহ আহ সিধু মাঝি নামে একজন নেতা আছেন, তিনি মুর্শিদাবাদ এবং ভাগলপুর থেকে শুরু হয়ে এটা কিন্তু বাংলায় চলে আসে। অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ, এটার উৎপত্তি স্থল অবশ্যই পশ্চিমবঙ্গ। উৎপত্তি স্থল পশ্চিমবঙ্গ। এটাও কৃষি বিদ্রোহ ছিল সাঁওতালদের। যে আমরা যে শুনছি যে সূর্যাস্ত আইন বা চিরস্থায়ী বন্দোবস্ত, এই সূর্যাস্ত আইনের বিরুদ্ধে ছিল। সূর্যাস্ত আইনের বিরুদ্ধে। এবং দুইটাকেই কৃষি বিদ্রোহের সাথে তুলনা করা যায়, কারণ এখানে তুলা ও কার্পাস উৎপাদন, আর এখানে হলো আপনার সূর্যাস্ত আইন, যেটা হলো ভূমির সাথে জড়িত। চাকমা বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহ। পার্বত্য চট্টগ্রাম আমি 11টি বলি নাই, আমি তো লেখাইও দিছিলাম। পার্বত্য চট্টগ্রামে বলছিলাম যে একটা বইতে আছে যেখানে 11টি, 6 এর বইতে, কিন্তু পার্বত্য চট্টগ্রামে আপনারা 13টি উপজাতি দাগাবেন। ভাটিয়ালি ভাওয়াইয়া গান কোথাকার, এটা আমি গুলিয়ে ফেলি। ভাটিয়ালি আর ভাওয়াইয়া, ভাওয়াইয়া হলো আপনার ভাটিয়ালি, ভাটিয়ালি তো হলো আপনার আহ ময়মনসিংহ না ভাটিয়ালি। ভাটিয়ালি এবং ভাওয়াইয়া, ভাওয়াইয়া গানটা হলো রংপুর অঞ্চলের, রংপুর। আর ভাটিয়ালি ময়মনসিংহ। ভাওয়াইয়া রংপুর, ভাটিয়ালি ময়মনসিংহ। ভাটির গান, ভাটির গান মনে রাখবেন, এটা ময়মনসিংহই হবে। ভাটির গান ময়মনসিংহ, কারণ এখানে নদীগুলোর ভাটি অঞ্চল, উজান না। আর ভাওয়াইয়া এটা হলো রংপুর, রংপুর অঞ্চলের গান। নবম অধ্যায় থেকে পড়েন, এটা নবম অধ্যায় পাবেন। যা হোক, আজকে যা হয়েছে হয়েছে, আল্লাহ রহমতে আপনারা পরীক্ষাটা দেন ভালোভাবে। ভালোভাবে আজকে পরীক্ষা দেন, ঠিক আছে? আশা করি ভালো পরীক্ষা দিবেন। সাধারণ জ্ঞান সহজ হবে ইনশাল্লাহ। 70-এর মধ্যে আশা করি আপনারা কমপক্ষে 45 থেকে 50টা কারেক্ট করবেন ইনশাল্লাহ। ইংলিশ প্রশ্ন অবশ্যই সব পড়তে হবে। আর আগামীকালকে মডেল টেস্টের পরে, আগামীকাল তো মঙ্গলবার, মঙ্গলবার না শনিবার, ওই সোমবার, আগামীকাল সোমবার ইনশাল্লাহ। আগামীকালকে পরীক্ষাটা দিয়ে আল্লাহ, আজকে তো রবিবার, আজকে রবিবার, তাহলে 70 নম্বরের যে টেস্ট, 70 নম্বরের টেস্ট হলো মঙ্গলবার, ঠিক আছে?
টেস্ট 1, আর টেস্ট 2 যেটা সেটা বুধবার। তাহলে আমরা সোমবার একটা সময় পাবো, সোমবার ইনশাল্লাহ রিসেন্টের উপরে কিছু কোশ্চেন দিতে পারে সোমবার। আগামীকালকে সোমবার রিসেন্টের উপরে পরীক্ষা নেবেন। আজকে পরীক্ষাটা দেন, তারপর আমি ঘোষণা দেবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। শেষ করো।